হাই, কেমন আছো তোমরা? নিঃসন্দেহে ভালো। আমিও ভালো আছি। চিত্রা মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের জানাই স্বাগত। আজ তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে বিপণনে বা বাজারজাতকরণে মৌলিক ধারণা সম্পর্কে। তাহলে চলি আজকের আমাদের আলোচ্য বিষয় নিয়ে। আজকের আমাদের আলোচ্য বিষয় কিন্তু বিপণন ও অথবা বাজারজাতকরণের মৌলিক ধারণা সমূহ। প্রিয় শিক্ষার্থী, আমাদের জানতে হবে যে বিপণনটা কি। বিপণন হলো এমন একটি প্রক্রিয়া যেটা সামাজিক প্রক্রিয়া হিসেবে আমরা আগেই বলেছি যে বিপণন একটি সামাজিক ও ব্যবস্থাপকীয় প্রক্রিয়া, যেখানে একজন উৎপাদনকারীর কাছ থেকে পণ্য ও সেবা সমূহ ভোক্তার দোরগোড়ায় পৌঁছানো এবং তারপর তার সন্তুষ্টি বিধানের জন্য কিছু কাজের সমষ্টিকে আমরা বিপণন বলে থাকি। এই বিপণনের কিছু মৌলিক বিষয় রয়েছে যেগুলো আমাদের আজকের মূল আলোচ্য বিষয়। কেমন? বিপণনে এই মৌলিক আলোচ্য বিষয়গুলো যদি আমরা জানতে পারি তাহলে বিপণন কি এবং আধুনিক বিপণনের মূল উদ্দেশ্যটা কি, কার্যক্রমটা কি, সব বিষয়গুলো কিন্তু আমাদের এই আলোচনার বিষয়ে নিহিত থাকে। কেমন? তাহলে চলি আমরা বিপণনের মৌলিক ধারণার প্রথম যে বিষয়টি আসছে সেটা হচ্ছে প্রয়োজন, তারপর অভাব ও চাহিদা। প্রয়োজন কি? তাহলে প্রয়োজন হচ্ছে মানুষের কোনো কিছুর প্রতি যে অভাব, মানুষের কোনো কিছু পাওয়ার প্রতি যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা থেকে নিজেকে বঞ্চিত মনে করার যে অনুভূতি, এটাই হচ্ছে প্রয়োজন। তাহলে আরেকবার বলি, প্রয়োজন হচ্ছে কোনো কিছু হতে, সেটা দ্রব্য হতে পারে, সেবা হতে পারে, এরকম দ্রব্য বা সেবা হতে বঞ্চিত হওয়া, মানে কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে করা, না পাওয়ার একটা অনুভূতি। এই যে অনুভূতি, এটার নাম হচ্ছে প্রয়োজন। যেমন আমার যদি এখন তৃষ্ণা লাগে, তাহলে আমি এখন কি অনুভব করব? প্রথমেই হচ্ছে আমার পানিকে খুঁজব, কারণ আমার তৃষ্ণা নিবারণ করতে হবে। সুতরাং আমার এই জায়গা থেকে যদি আমি পানিটা না পাই, সেই যে মানসিক একটা অনুভূতি, এটার নাম হচ্ছে প্রয়োজন। এরপর প্রয়োজনের পরবর্তী যে জায়গাটা, বিপণনের পরবর্তী ধাপটা অভাব। অভাব কি তাহলে? কারণ প্রয়োজনের সাথে কেবলমাত্র জড়িত থাকে অভাবটা। এই প্রয়োজনটা যখন ব্যক্তির সংস্কৃতি, ব্যক্তির কৃষ্টি দ্বারা পরিমার্জিত হয়ে একেবারে একটা মূর্ত রূপ হয়ে ফুটে ওঠে, ওটার নামই হচ্ছে অভাব। প্রয়োজন যখন ব্যক্তির সংস্কৃতি দ্বারা, ব্যক্তির ব্যক্তিত্ব দ্বারা, ব্যক্তির পারিবারিক ঐতিহ্য দ্বারা, কৃষ্টি দ্বারা একেবারে একটা মূর্ত রূপ হয়ে ফুটে ওঠে, তখন সেটা হয়ে যায় অভাব। যেমন আমাদের যদি ক্ষুধা লাগে, আমরা কি খাই? প্রথমে ক্ষুধা লাগার সাথে সাথে আমরা সেটা হয় ক্ষুধা নিবারণ করার জন্য সাধারণত অন্ন গ্রহণ করার অন্ন খুঁজি। এই অন্নের ভিতরে ভাত, মাছ, ডাল, যেগুলো আমাদের প্রিয় খাবার, কিন্তু এটা আমাদের জন্য প্রয়োজন হতে পারে, অর্থাৎ ক্ষুধা নিবারণের জন্য। কিন্তু একজন আমেরিকান, একজন স্প্যানিশ, একজন ফ্রেঞ্চ কিন্তু এটা করবে না। তারা কিন্তু ভাত, মাছ, ডাল এগুলো খুঁজবে না, তারা খুঁজবে ফাস্ট ফুড। যেমন আমেরিকানরা সর্বদা ক্ষুধা নিবারণের জন্য ফাস্ট ফুড গ্রহণ করে থাকে। তাহলে তাদের সংস্কৃতি, তাদের কৃষ্টি দ্বারা যেমন অভাবটা আলাদা হয়ে যাচ্ছে, তদ্রূপ আমাদের কৃষ্টি, আমাদের কালচারের দ্বারা আমাদের অভাবটা ভিন্ন হয়ে যাচ্ছে। সুতরাং ব্যক্তির স্বাতন্ত্র্যের জন্য আমাদের অভাবটাও ভিন্ন ভিন্ন হবে। কেমন? এরপরে যে বিষয়টা আসছে চাহিদা। চাহিদা হচ্ছে মানুষ যখন একই সময় কোনো কিছু পাওয়ার জন্য যথাযথ আকাঙ্ক্ষা থাকতে হবে। এই আকাঙ্ক্ষার পিছনে অর্থ ব্যয় করার জন্য প্রয়োজনীয় সামর্থ্য থাকতে হবে। এই সামর্থ্যের পিছনে তার ইচ্ছাটাও যদি থাকে, তাহলে সেটা এই তিনটা রূপের সমষ্টি হয়ে যাবে চাহিদা। কোনো কিছু পেতে গেলে তার পিছনে যদি তোমার যথাযথ অর্থ থাকে এবং এই অর্থ ব্যয় করার মানসিকতা থাকে, এবং মানসিকতার পিছনে যদি তোমার ওইটা পাওয়ার প্রতি তীব্র একটা বাসনা থাকে, তাহলে কিন্তু সেটা চাইতে হবে। যদি এই তিনটা বিষয়ে একটা বিষয় অনুপস্থিত থাকে, দেখা যাচ্ছে তোমার
আকাঙ্ক্ষা আছে, কোনো কিছু পাওয়ার প্রতি আকাঙ্ক্ষা বা বাসনা আছে, কিন্তু ওইটা পাওয়ার পিছনে যে অর্থটা প্রয়োজন ক্রয় করার জন্য বা পাওয়ার জন্য সেটা ব্যয় করার মতো তোমার সামর্থ্য নেই, তাহলে কিন্তু এটা চাহিদা হচ্ছে না। অথবা এই দুইটা বিষয় আছে, তোমার পাওয়ার প্রতি আকাঙ্ক্ষা আছে, প্রয়োজনীয় অর্থ তোমার কাছে আছে, কিন্তু সেই অর্থটা তুমি ব্যয় করে ওটা পেতে চাও, এরকম মানসিকতা নেই, তাহলে কিন্তু হবে না। সুতরাং চাহিদা হতে গেলে অবশ্যই কোনো বস্তু বা সেবা গ্রহণ করার জন্য তোমার একটা তীব্র আকাঙ্ক্ষা থাকতে হবে, এটা পাওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ তোমার কাছে বিদ্যমান থাকতে হবে, আর এটা ব্যয় করে ওই বস্তুটা গ্রহণ করবো এই মানসিকতা থাকতে হবে, তাহলে অর্থনীতিতে সেটা চাহিদা হিসেবে গণ্য হবে, না হলে নয়। সুতরাং বাজারজাতকরণের যে মৌলিক ধারণার বিষয় নিয়ে আমরা কথা বলতেছি, এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের পরবর্তী যে বিপণন কার্যক্রমগুলো, এই কার্যক্রমগুলো কিন্তু চলে আসছে। সুতরাং আমাদের প্রথমেই এই বিষয়গুলো আলোচনা করে নিতে হচ্ছে। কেন? যেহেতু বিপণন একটা বড় বিষয়, এই জায়গায় আলোচনা করতে গিয়ে আমাদের অবশ্যই কিছু পূর্বের কথা বলে নিতে হয়, কারণ এই কথাগুলো এই কাজগুলোর উপর ভিত্তি করে উৎপাদনকারী তার প্রয়োজনীয় সকল কার্যক্রমগুলো সম্পাদিত করতেছে এবং সর্বশেষ গিয়ে আমরা ভোক্তার দ্বার প্রান্তে পৌঁছাবো। প্রিয় শিক্ষার্থী, এর পরবর্তী যে বিষয়টা আসছে বাজারজাতকরণের বা বিপণনের মৌলিক ধারণা আরেকটি অন্যতম বিষয় হচ্ছে বিপণন অর্পণ। বিপণন অর্পণ কি? তাহলে বিপণন অর্পণ হচ্ছে বিপণনকারী প্রতিষ্ঠান বা বিপণনকারী ব্যক্তি যখন বাজারে কোনো কিছু বিক্রয় করার জন্য উপস্থাপন করে। অর্পণ শব্দের অর্থ হচ্ছে কাউকে দেওয়া। এই ক্ষেত্রে বাজার অর্পণ বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে বিপণনকারী যা কিছু নিয়ে আসে তাই হচ্ছে বিপণন অর্পণ। চলুন আমরা দেখি যে বাজারে একজন বিপণনকারী বা একজন উৎপাদনকারী কোন কোন বিষয়গুলো নিয়ে আসে। বাজারে একজন বিপণনকারী বা উৎপাদনকারী সাধারণত নিয়ে আসে পণ্য, তাই না? তারপরে নিয়ে আসে সেবা, তারপরে নিয়ে আসে একটা নতুন বিষয় অভিজ্ঞতা। আজকে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা হয়তো বা কম বেশি জানি যে পণ্য কি, আমরা দৈনন্দিন জীবনে সবাই আমরা এই পণ্য ব্যবহার করি। আজকে আমরা ডেফিনেশনটা জেনে নেব। সেবা কি, এটারও ডেফিনেশন জেনে নেব, কিন্তু একটা নতুন বিষয় অভিজ্ঞতা, এটা আমরা বাজারে কি করে বিক্রয় করার জন্য উপস্থাপন করা হয়। যেহেতু আধুনিক বিপণন, এখানে নতুন নতুন কনসেপ্ট নিয়ে মানুষ হাজির হচ্ছে মার্কেটে এবং সেটা বিক্রি হচ্ছে, মানুষের চাহিদা মেটানোর জন্য যখন এটা গ্রহণ করতেছে তখন তো অবশ্যই বিপণনের উপকরণ হয়ে যাবে, বিপণন আইটেম হবে। সুতরাং বিপণন অর্পণের প্রথম যে আইটেমটা এটা হচ্ছে পণ্য। আমরা একটু দেখে নিই পণ্য কি। পণ্য হচ্ছে মানুষের প্রয়োজন এবং অভাব মেটাতে সক্ষম এমন যে কোনো দ্রব্য সামগ্রী যা বিক্রির জন্য বাজারে তুলে ধরা হয়। তাহলে পণ্য বলতে আমরা বুঝতে পারলাম যে মানুষের অভাব মেটাতে পারে, মানুষের অভাব মেটাতে পারে না এমন কোনো কিছু বাজারে নিয়ে আসলে কিন্তু সেটা পণ্য হিসেবে আমরা ধরবো না। কেমন? সুতরাং পণ্য হিসেবে আমাদের যদি ধরতে হয় তাহলে মানুষের প্রয়োজন অভাব মেটাতে পারবে এবং সেটা দৃশ্যমান হতে হবে। কারণ আমরা দেখেনি যে পণ্যের কিছু বৈশিষ্ট্য আছে, পণ্যকে অবশ্যই দৃশ্যমান হতে হবে, এটার বাহ্যিক একটা রূপ থাকতে হবে, এটা মানুষের প্রত্যক্ষভাবে অভাব মেটানোর ক্ষমতা থাকতে হবে, যেটাকে আমরা উপযোগ বলি, অভাব মেটানোর উপযোগ, এই বিষয়গুলো থাকতে হবে। কেমন? তাহলে এই পণ্যটা নিয়ে বাজারে উপস্থাপন করে আমরা এটা ক্রয় করি এবং আমাদের প্রয়োজনীয় চাহিদা অভাব আমরা এটা নিবৃত্ত করি। ওকে, এরপরে যে বিষয়টা আছে প্রয়োজনের পরে পণ্যের পরে আসছে সেবা। সেবা কি? সেবাও কিন্তু প্রয়োজনের পণ্যের মতো, বাট এটা পণ্য নয়, কারণ সেবা দেখা যায় না, আবার এটা আমার অভাব মেটাতে সক্ষম হচ্ছে। সুতরাং সেবার সংজ্ঞা দিতে গিয়ে সেবা হচ্ছে কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি কর্তৃক কিছু কাজ বা সুবিধা যা আমার তোমার সকলের অভাব এবং প্রয়োজন মেটাই দিতে সক্ষম। এই প্রয়োজন কিন্তু দেখা যায় না, পণ্যের মতো বাহ্যিক রূপ নেই, কিন্তু এটা মানুষের অভাব মেটাতে পারে। যেমন একজন ডাক্তারের কাছে আমরা গেলে কি পাই?
তার কাছ থেকে রোগ নিরাময়ের নানা প্রকার উপদেশ পাই, সিদ্ধান্ত পাই। একজন আইনজীবীর কাছে গেলে আমরা কি পাই? একজন আইনজীবী আমাদের বিভিন্ন প্রকার মামলা সংক্রান্ত ঝামেলা প্রতিবন্ধকতা দূর করার পথ দেখায়। একজন নার্সের কাছে গেলে আমরা কি পাই? সে আমাদের শুশ্রূষা করার যাবতীয় নিয়ম কানুন পদ্ধতি দিয়ে থাকে। সুতরাং এই বিষয়গুলো সবই সেবার অন্তর্ভুক্ত। তাছাড়া আমরা দৈনন্দিন জীবনে যে বিভিন্ন প্রকার ডিভাইস ব্যবহার করতেছি, তার মধ্যে একটা আছে মোবাইল, কম্পিউটার। এর প্রত্যেকটাই কিন্তু সেবা দান করে। সুতরাং সেবা অদৃশ্যমান, এটার বাহ্যিক রূপ নেই, কিন্তু এটা আমাদের অভাব এবং প্রয়োজন মেটাতে সক্ষম। শিক্ষার্থী, এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা একটা নতুন আইডিয়া, অভিজ্ঞতা। অভিজ্ঞতা কি? আর অভিজ্ঞতা বাজারে বিক্রয়ের জন্য উপস্থাপন হয়, সত্যি এটা একটা নতুন, একদম নতুন। এটা মানুষ একসময় ভাবতোই না যে অভিজ্ঞতা বাজারে বিক্রয়ের জন্য তুলে ধরা হয়, কিন্তু আধুনিক বিপণনে বলছে হ্যাঁ, অভিজ্ঞতা বাজারে বিক্রয়ের জন্য উপস্থাপন করা হয় এবং অভিজ্ঞতা মানুষের অভাব মেটাতে সাহায্য করে। তাই অভিজ্ঞতাকে একটু জেনে নিই। অভিজ্ঞতা হচ্ছে কোনো বিষয়ের উপর দীর্ঘদিনের বাস্তব জ্ঞান, কোনো বিষয়ের উপর, যে কোনো বিষয় হতে পারে, কোনো বিষয়ের উপর দীর্ঘদিনের কাজ করার যে বাস্তব জ্ঞান, এটি হচ্ছে অভিজ্ঞতা। যখন কোনো ব্যক্তি একটা নতুন প্রতিষ্ঠান খোলার জন্য বাজারে আসে, অথবা একটা নতুন কোম্পানি খোলার জন্য, একটা নতুন ব্যবসা করার জন্য বাজারে আসে, তখন সে কিন্তু জানে না যে কোম্পানিটা কিভাবে খুলতে হয়, কোম্পানিটাকে রান করার জন্য কিভাবে কাজ করতে হয়, সে কিন্তু জানে না। কিন্তু নিশ্চয়ই কিছু ব্যক্তি আছে যারা ব্যবসা তৈরি করার জন্য বা একটা কোম্পানিকে দাঁড় করিয়ে সেটাকে সুন্দরভাবে পরিচালনা করার যাবতীয় জ্ঞান তার মস্তিষ্কে ধারণ করে। সুতরাং সেই ব্যক্তি যদি একটা তার আইডিয়া, তার ধারণাগুলো মানুষের কাছে শেয়ার করে, যাদের এটা প্রয়োজন আছে, তাহলে তার কাছ থেকে এই জ্ঞানটা আমরা গ্রহণ করে দেখা যাচ্ছে আমাদের প্রয়োজনীয় অভাব, আমাদের চাহিদাটা পূরণ করতে পারি, তাই না? তো সেক্ষেত্রে এটা আমি যখন আমার অভাব পূরণ করতে পারতেছি, আর সে তার ধারণাটা আমাকে দিতে পারতেছে, আর এর বিনিময়ে কিন্তু একটা আদান প্রদানের বিষয় চলে আসে। সুতরাং এটাও বাজারজাতকরণের একটা আইটেম। কেমন? এরপর বাজারজাতকরণের মৌলিক ধারণার অন্যতম একটি বিষয় হচ্ছে ক্রেতার ভ্যালু এবং ক্রেতার সন্তুষ্টি। ক্রেতা ভ্যালু কি? প্রিয় শিক্ষার্থী, যেহেতু বিপণনের বিষয়টা এক নতুন নতুন ধারণা দেয় আমাদের, আমরা যেমন যতই পড়ব, যতই জানবো, আমাদের ভিতর নতুন নতুন জানার ইচ্ছা প্রবল হয়ে উঠবে। ঠিক তদ্রূপ কিছু বিষয়, ক্রেতা ভ্যালু, ক্রেতা সন্তুষ্টি। ক্রেতা ভ্যালু কি? তোমরা নিশ্চয়ই জানো যে আমরা একটা পণ্য ক্রয় করার সময় ওই পণ্যটা থেকে আমরা অনেক কিছু প্রত্যাশা করে থাকি, কি করি না? অবশ্যই করি। আমরা একটা পণ্য ক্রয় করবো, নিশ্চয়ই আমার এই অভাবটা পূরণ করবে, আমার ওই অভাবটা পূরণ করবে, আমার এই সুবিধাটা দান করবে, ইত্যাদি কথা ভেবেই কিন্তু আমরা পণ্যটা ক্রয় করি, নাকি আমরা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে পণ্য ক্রয় করি? নিশ্চয়ই না। পণ্য ক্রয় করার সময় আমাদের কিছু বিষয় এরকম মাথায় প্রথমেই থেকে থাকে, আর আমরা তখন পণ্যটা ক্রয় করে থাকি। কিন্তু এই পণ্য ক্রয় করার পিছনে আমাদের যে যে চাওয়াটা থাকে, সেই চাওয়াটার পিছনে আমাদের কিন্তু উক্ত পণ্যের যথাযথ একটা মূল্য দিতে হয়। কারণ পণ্যটা যখন আমাদের অভাব মেটাচ্ছে, বিনিময়ে আমরা তার ওই পণ্যটা পাওয়ার জন্য নিঃসন্দেহে অর্থ ব্যয় করব, তাই না? অর্থ ব্যয় আমাদের করতেই হবে। আর যখন আমরা অর্থ ব্যয় করব আর ওই পণ্য থেকে যে প্রত্যাশাগুলো পাবো, এই প্রত্যাশা, আমাদের যে প্রত্যাশা কোনো পণ্য থেকে আর ওই পণ্যটা পাওয়ার জন্য আমরা যে অর্থটা ব্যয় করে থাকি, এই দুইটা বিষয়ের ডিফারেন্স হচ্ছে ক্রেতা সন্তুষ্টি, ক্রেতা ভ্যালু। একজন ক্রেতা কোনো পণ্য পাওয়ার জন্য যে অর্থ ব্যয় করে,
এবং ওই পণ্যটা ব্যবহার করে সে যে উপযোগগুলো পায়, এই দুইটার পার্থক্যই হচ্ছে ক্রেতা ভ্যালু। কেমন? এখানে এই ভ্যালুটা কখন বৃদ্ধি পায়? যদি পণ্যের দাম অপেক্ষা পণ্যের মানটা বেশি থাকে, অর্থাৎ এর উপযোগ ক্ষমতা বেশি থাকে, তখন কিন্তু ক্রেতা ভ্যালু বৃদ্ধি পায়। আর পণ্যের মান অপেক্ষা যদি দাম বেশি হয়, তাহলে ক্রেতা ভ্যালু কিন্তু কমে যায়। এটা কিন্তু নির্ধারিত যে একটা পণ্য আমার অভাব মেটানোর ক্ষমতা যত বেশি থাকবে আর ওর পিছনে আমি যত কম অর্থ ব্যয় করবো, সেই ক্ষেত্রে আমার সন্তুষ্টিটাও থাকবে, আমার ভ্যালুটাও বৃদ্ধি পাবে আমার কাছে। আর ভ্যালুটা কখন হ্রাস পাবে? যখন আমি দাম বেশি দেবো কিন্তু সেই অনুপাতে আমার অভাব মেটাতে কম সক্ষম আছে, এই ক্ষেত্রে আমার ভ্যালুটা হ্রাস পায়, পণ্যের ভ্যালুটা। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ক্রেতা সন্তুষ্টি। একজন ক্রেতা যখন কোনো পণ্য থেকে যে উপযোগটা ভোগ করে, এর বিনিময়ে সে যে অর্থটা প্রদান করে, যদি উপযোগের সংখ্যা বা উপযোগের প্রাপ্তিটা তার বেশি হয়ে থাকে, তাহলে কিন্তু প্রত্যেক ক্রেতা সন্তুষ্টি হয়। আমি তুমি সবাই এই জায়গায় কিন্তু সন্তুষ্টি হব, কারণ পণ্য ব্যবহার করে আমি যখন বেশি বেশি উপযোগ প্রত্যাশা করছি এবং সেগুলো পেয়েও গেছি, আর এর বিনিময়ে পণ্যের পিছনে আমি যে অর্থটা ব্যয় করছি এটা খুবই সামান্য আমার প্রত্যাশার থেকে, সেই ক্ষেত্রে কিন্তু আমি হ্যাপি ফিল করব এবং আমার ভিতরে এক ধরনের খুশি খুশি ভাব অনুভব হবে, এইটাকে বলা হয় সন্তুষ্টি। আর যদি আমি প্রত্যাশিত সুবিধা না পাই পণ্য থেকে, সেক্ষেত্রে কিন্তু আমি অসন্তুষ্ট হবে মনে মনে। এর ফলে কি হবে? দেখা যাচ্ছে আমি ওই পণ্যটা দ্বিতীয়বার নাও কেনার সিদ্ধান্ত নিতে পারি। আর আমি যদি শুধু সন্তুষ্ট হই, আমি যখন বারবার ক্রয় করবো, তদ্রুপ আমার আত্মীয় পরিজন, আমার বন্ধু বান্ধব সবাইকে কিন্তু অধিক পরিমাণে এই পণ্যটা ক্রয় করার জন্য উৎসাহ করবো। কেমন? সুতরাং এই বিষয়টা আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, ক্রেতার ভ্যালু এবং ক্রেতার সন্তুষ্টি। ক্লিয়ার? এরপরে বাজারজাতকরণের মৌলিক ধারণাগুলোর মধ্যে আমাদের আরেকটা বিষয় আছে, যে বিনিময় এবং লেনদেন। যেহেতু বিনিময় হচ্ছে কি, দুইটি বস্তু অর্থাৎ সমকক্ষ দুইটি বস্তুর মধ্যে আদান প্রদান। কেউ যদি আমাকে কিছু দেয়, তার বিনিময়ে সমকক্ষ বা অনুরূপ আমি তাকে কিছু দিতে বাধ্য থাকবো, এরকম যদি সংগঠিত হয়, এটা হবে বিনিময়। আমি যদি একটা দোকানে গিয়ে বলি আমাকে একটা মার্কার দেন, একটা মার্কার পেন দেন, তাহলে সে আমাকে মার্কার পেনটা দেবে, বিনিময়ে আমি কি দেবো? এই মার্কার পেনটার যথাযথ মূল্যটা তাকে পরিশোধ করব। ঠিক তদ্রুপ বিপণনের জগতে একটা পণ্য, একটা সেবা, এটা যখন আদান প্রদান হবে, বিক্রেতা বা এক পক্ষ যেটা দিবে অনুরূপ অন্য পক্ষ সমপরিমাণ অর্থ বা অন্য কোনো কিছু দিবে। এই দুইটা বস্তুর মধ্যে যখন আন্তঃসংযোগের মাধ্যমে লেনদেন মানে আদান প্রদান হয়ে যাবে, তখন এটা হবে বিনিময়। আর লেনদেন হচ্ছে কি? লেনদেনটা হচ্ছে যখন অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যাবে, অর্থ দ্বারা পরিমাপ করা যাবে দুটি বস্তুকে, অর্থ দ্বারা দুইটি বস্তুকে যখন পরিমাপ করা যাবে এবং এক পক্ষ অন্য পক্ষকে এটা স্বেচ্ছায় প্রদান করে, কোনো কিছু গ্রহণ করে এবং অন্যকে কোনো কিছু প্রদান করে, এটাই হচ্ছে লেনদেন। অর্থের পরিমাপে কোনো কিছু গ্রহণ এবং কোনো কিছু প্রদানের নাম হচ্ছে লেনদেন, অর্থাৎ পাওয়ার বিপরীতে কোনো কিছু দেওয়া। আর সর্বশেষ বিপণনের মৌলিক ধারণার মধ্যে রয়েছে বাজার। কারণ এই বাজারটা হচ্ছে এমন একটা ধারণা, এটাকে বাজার বলতে কেবলমাত্র একটা জায়গাকে বোঝানো হয় না। আমরা সাধারণত বুঝে থাকি বাজার বলতে একটা নির্দিষ্ট ভূখণ্ড, একটা নির্দিষ্ট এলাকাকে বুঝি, কিন্তু না, বিপণনের ভাষায় এরকম কোনো কিছুই নেই যে বাজার বলতে শুধুমাত্র একটা নির্দিষ্ট এলাকাকে বোঝাবে। যদি বলা হয় যে তেরুখাদার বাজার, যদি বলা হয় যে খুলনা কাঁচা বাজার, রূপসা কাঁচা বাজার, না, এরকম কিছু নয়। এটা একটা সংকীর্ণ ধারণা। বাজার বলতে একটা বৃহৎ কনসেপ্টের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। কোন বিশারদ বলছে বাজার বলতে নির্দিষ্ট কোনো স্থানকে নয়, বরং সম্ভাব্য ও বর্তমান ক্রেতার সমষ্টিকে বাজার বলা হয়েছে।
একটা পণ্যে আজকের ক্রেতা বা ভবিষ্যৎ ক্রেতা নির্ধারিত করে দেওয়া হয়েছে। কেমন? সুতরাং এই বিষয়গুলো নিয়ে, আর কারণ বিপণনের যাবতীয় কর্মকাণ্ড কিন্তু বাজারকে ঘিরেই পরিচালিত হবে। তার পণ্য উৎপাদিত হবে, সেটাকে নিয়ে বাজারে নিয়ে আসবে, সেটা ক্রয় বিক্রয় হবে, তারপরে এর মুনাফা দ্বারা প্রতিষ্ঠানের তার উদ্দেশ্য সাধিত হবে। সব কিছু কিন্তু এই বাজারকে কেন্দ্রিক করে হয়। কিন্তু এই বিষয়গুলো বিপণনের মৌলিক বিষয়ের অন্তর্ভুক্ত। যদি এটা মৌলিক বিষয় না হতো, তাহলে এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু এইভাবে বিপণনের আওতাভুক্ত হতো না। তাই বলি যে বাজার যেমন বিপণনের মৌলিক ধারণাগুলোর ভিতরে সর্বশেষ উপাদানটি তদ্রূপ আজকে যে আলোচ্য বিষয়গুলো আমরা উপস্থাপন করলাম, এই সব বিষয়গুলো সংমিশ্রণের বিপণন কার্যক্রমগুলো পরিচালিত হয়। হ্যাঁ, কেমন? তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, বাজারজাতকরণের মৌলিক ধারণাগুলো, এই মৌলিক ধারণাগুলোর ভিতরে আজকে প্রয়োজন, অভাব, চাহিদা, বিপণন, অর্পণ, ক্রেতার ভ্যালু, ক্রেতা সন্তুষ্টি, বিনিময়, লেনদেন ও বাজার, এই বিষয়গুলো আমাদের নিহিত থাকবে। কেমন? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠে শেষ প্রান্তে আমরা চলে আসছি। তো শেষ প্রান্তে এসে কিছু কথা তোমাদের না বললেই নয়। আমাদের চারপাশে যে সকল ঘটনা ঘটে যাচ্ছে আর আমরা যে সময়ের ভিতরে যাচ্ছি, এর কোনোটাই আমাদের জন্য সুখকর নয়। একটা আতঙ্ক, একটা ভয়ের জগতের ভিতর দিয়ে আমাদের যেতে হচ্ছে। তাই তোমাদের প্রতি আমার নির্দেশ, তোমরা সবাই সচেতন থাকবে, সজাগ থাকবে। আর মাদককে আমরা না বলবো। করোনাকালীন সময়ে করোনার যে সকল বিষয় আমাদের মেনে চলা উচিত, এগুলো মেনে চলবো। মাদক থেকে দূরে থাকবো, নিজেরা অন্যকে দূরে রাখার জন্য সর্বদা সাহায্য করবো। কেমন? তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।